যে কোনো ভোট এলেই, মানে যে ধরনের ভোট হোক না কেন, দিল্লি থেকে নেতা নেত্রীরা সব দলে এই রাজ্যে আসেন। কখনো প্রধানমন্ত্রী তো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, জনসভা ও রোড শো করেন। ভোট পেতে রাজনৈতিক নেতা নেত্রীরা আর কি করেন না বলুন তো? আপনাদের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, মানে সবাইকে। এমনকি জনসভা থেকে এমনও দাবি করা হয় যে দেশের গরিব মানুষের সংখ্যা আমাদের এই দেশে নাকি কমছে। ঠিক শুনেছেন, গরিব মানুষের সংখ্যা নাকি কমছে। যেমন ধরুন 30 কোটি 40 কোটি মানুষ নাকি দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসছে, উদাহরণ দিলাম। কিন্তু আদৌ বাস্তব কি সেই কথা বলছে? মানে ধরুন যেটা আপনাদের দেখানো হচ্ছে সেটা কি বাস্তব, নাকি যেটা দেখানো হচ্ছে না সেইটা বাস্তব? সত্যিটা হলো যারা ধনী তারা আরও ধনী হচ্ছেন, আর যারা গরিব তারা আরও গরিব হচ্ছেন। ঠিক বললাম তো? তাহলে পরে রইলাম কারা? পরে রইলাম আমার আপনার মতো মধ্যবিত্ত। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, মধ্যবিত্তের ভবিষ্যৎটা কি? নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। আম জনতা কি বলছেন, আপনারা কি বলছেন, সেটাই কিন্তু আমরা কি বলছে বাংলায় পর্বের পর পর্ব আপনাদের সামনে তুলে ধরি। আজকে এই পর্বে কি বলছে বাংলায় আমরা এমন একটি টপিক আপনাদের সামনে নিয়ে আসছি যা এই সমাজের জন্য, আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জানা। কেন বলছি? আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আপনারা যারা নিজেদের মধ্যবিত্ত বলে দাবি করেন, ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের এই সমাজে নিজেদেরকে বলে আমরা তো মধ্যবিত্ত শ্রেণীতে পড়ি। আমি তাদেরকে এই কথাটা জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা নিজেদের মধ্যবিত্ত বলে দাবি করেন তারা কি এখনো মধ্যবিত্ত শ্রেণীর ব্র্যাকেটেই পড়েন, নাকি আপনাদের আর্থিক অবস্থা বর্তমান বাজার মূল্য অনুযায়ী নিম্নবিত্ত শ্রেণীতে পৌঁছে গেছে? ভালো করে ভাবুন। আচ্ছা, আপনারাই বলুন তো, আপনি মধ্যবিত্ত কিনা সেটা জানার প্যারামিটারগুলি ঠিক কি কি? প্যারামিটারগুলো মানে কি ভেবে আপনি ভাবেন যে আমি মধ্যবিত্ত, কি আপনি নিম্নবিত্ত? আর কত আয় করলে আপনি নিজেকে মধ্যবিত্ত ভাববেন? মানে স্যালারি, আপনার মাসে ইনকাম। আপনি হয়তো ভাবছেন কেন এই প্রশ্ন আমি করছি আপনাদেরকে। উত্তরটা দিই, কারণ আপনি যাই করুন, চাকরি কিংবা ব্যবসা, আপনি নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করলেও আপনার আয়, আপনার জীবনযাপনের ধরন, মানে লাইফ লিডিং স্টাইল আর কি, এবং পণ্য সামগ্রী কেনার ক্ষমতা, মানে যা ইউজ করে, এটা বলে দেবে আপনি কি আদেও মধ্যবিত্ত। ভারতের এফএমসিজি মার্কেটের গ্রোথ বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? আপনারা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা কমিয়ে দিয়েছেন। যেখানে 5 বছর আগে এফএমসিজি মার্কেটের গ্রোথ রেট ছিল প্রায় 15 থেকে 20%, সেখানে 2024-25 অর্থবর্ষে, মানে ফিনান্সিয়াল ইয়ারে, এফএমসিজি মার্কেটের গ্রোথ রেট মাত্র 5 থেকে 8% নেমে এসেছে। ঠিক শুনেছেন, 5 থেকে 8% নেমে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এফএমসিজি মার্কেটটি আসলে কি? আমরা অনেকেই জানি না কি বলছি আমি, মানে এফএমসিজি কি। এই প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে এবার দেবো। এই এফএমসিজি হলো সেই সমস্ত পণ্য সামগ্রী যা আমি, আপনি, আমরা প্রত্যেকে প্রতিদিনের জীবনে ব্যবহার করি। এক্সাম্পল, মানে উদাহরণ, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কেক, বিস্কিট, সাবান, শ্যাম্পু থেকে রান্নার মশলা সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এই এফএমসিজি মার্কেটের মধ্যে পড়ে। এবার নিশ্চয়ই ক্লিয়ার, আপনারা বুঝে গেছেন যে এফএমসিজি মানে কি বলতে চাইলাম আমি। তাহলে মানুষ, প্রশ্ন উঠছে এবার, মানুষ কি সঞ্চয় করছে? গত কয়েক বছরে মানুষ এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা কমিয়ে দিয়েছে, আমরা আগে আপনাদের জানিয়েছি। তাহলে কি আপনারা পণ্য সামগ্রী না কিনে অর্থ সঞ্চয় করছেন? চলুন দেখি আপনাদের সঞ্চয় কতটা বাড়লো। তথ্য কিন্তু বলছে মানুষের সঞ্চয়ও তলানিতে ঠেকেছে। কেন বললাম এ কথা?
2020-2021 অর্থবর্ষে গোটা দেশে সঞ্চয়ের পরিমাণ ছিল 23.29 লক্ষ কোটি টাকা, যা 2022-23 অর্থবর্ষে কমে হয়েছে মাত্র 14.16 লক্ষ কোটি টাকা। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠবে, কেন মানুষের সংসার চালাতে এত কষ্ট করতে হচ্ছে? এবার আপনাদের একটা তথ্য আপনাদের সামনে আমরা রাখবো। সরকারি রেশনে নির্ভরশীল 80 কোটি মানুষ। ঠিক শুনেছেন, সরকারি রেশনে নির্ভরশীল 80 কোটি মানুষ। আমরা সবাই জানি ভারতের 90% বেশি মানুষের মাথা পিছু আয় এখনো 25,000 টাকারও কম। ঠিক শুনেছেন, 25,000 টাকারও কম। দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষের আয় কমেছে, আর এজন্য বাড়ছে সরকারি রেশনের উপর নির্ভর করে জীবন চালানোর প্রবণতা, মানে ডিপেন্ডেন্সি। দেশের 80 কোটি গরিব মানুষকে ফ্রি রেশন দিতে হচ্ছে সরকারকে। 80 কোটি মানুষ শুধুমাত্র সরকারি রেশনের উপর নির্ভর করেই তাদের জীবন চালাচ্ছেন। তাহলে তাদের আয় কত হতে পারে? কেন মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না বলুন তো? এবার একটা তথ্য, একটি খবর আপনাদের সামনে আমরা রাখতে চাই। ভারতের বাজার পোলারাইজড হচ্ছে। আমি আবার রিপিট করছি, ভারতের বাজার পোলারাইজড হচ্ছে। কেন এই কথা বললাম? আপনাদের মনে কিন্তু এই প্রশ্ন উঠবে। নেসলে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন দাবি করেছেন ভারতের বাজার পোলারাইজড হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন, পোলারাইজড হচ্ছে অর্থ কি? কি মানে? আমি কি বলতে চাইছি? এর অর্থ হলো এক শ্রেণীর মানুষ আরো ভোগ বিলাসিতা করছেন ও ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছেন। মানে এক শ্রেণীর মানুষ যারা ধনী তারা আরো ধনী হয়ে যাচ্ছে, পাশাপাশি গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছেন। মানে ভারতের অর্থনীতির গ্রাফ ধীরে ধীরে কে শেপড, মানে ইংলিশ অ্যালফাবেট কে শেপে চলে যাচ্ছে। মানে ধনী ও গরিব দুই শ্রেণীর মানুষের আর্থিক গ্রোথ এখন একবারে ঠিক উল্টো। এবার আপনারা এই তথ্য জানার পর কি ভাবছেন বলুন তো? দেখুন, আমি আপনাদের ভাবনাটা একটু সাহায্য করব ভাবার। মধ্যবিত্ত সাধারণ মানুষ এত সমস্যায় রয়েছেন, তারপরেও কেন মানুষ প্রতিবাদ করছে না? কেন মানুষ তাদের এই দুরবস্থার কথা বলছে না? তাহলে পেছনে কি রয়েছে? ভয়ের কোনো রাজনীতি? আপনারা কি ভাবছেন? মধ্যবিত্ত হওয়ার মাপকাঠি কি বলেছি আমরা? মধ্যবিত্ত হতে গেলে কত আয় হওয়া উচিত বর্তমানে বলেছি আমরা। আপনাদের মধ্যে যারা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনারা কত টাকা স্যালারি আশা করেন মধ্যবিত্ত জীবন যাপনের জন্য? সরাসরি জানবো আপনাদের কাছ থেকেই। আপনাকে আমি একটা প্রশ্ন করব, প্রথমেই যে প্রশ্নটা করব, আপনি নিজে কি করেন? মানে আপনার প্রফেশন, আপনি কি করেন? আমি সার্ভিসই করি। আপনি সার্ভিস করেন, ওকে। আপনি যে সার্ভিস করছেন, আমাদের এই সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, একটু যদি হাইলাইট করেন যে আপনার জীবন যাপন যেভাবে আপনি করছেন, জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন, তার জন্য কি আপনি জিনিস কেনা কমিয়ে দিচ্ছেন? নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আমাদের শর্ট পড়ে যাচ্ছে। আমি যে মাইনা পাচ্ছি সেই টাকাটা আমার আগে যেরকম অতটা শর্ট পড়তো না, এত দাম বেড়ে গেছে, শর্ট পড়ে যাচ্ছে। বেশ, শর্টটাকে মেকআপ করছেন কিভাবে? টাকা মেকআপ করছি, এই যেরকম মাইনা পাচ্ছি কিছুই হাতে কিছু থাকছে না, ব্যালেন্স কিছু থাকছে না। মানে অনেক ক্ষেত্রে তো লোন নিতে হয় আমাদেরকে, তাই না? লোন দিতে হয়, ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে আপনি কীভাবে চালাচ্ছেন? এবার কীভাবে হচ্ছে, লোন আছে আমার একটা হাউস লোন আছে। হাউস লোনটাকে নিতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ জিনিসের এত দাম। হ্যাঁ, ইএমআই দিতে হচ্ছে। আমি একটা ছোটোখাটো ফ্ল্যাট নিয়েছি, ফ্ল্যাটের আমার ইএমআই দিতে হচ্ছে, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তাহলে এক কথায় ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে, মানছেন এটা? হ্যাঁ, এটা মানছি। এই দেখুন, এই 30,000 টাকা আমাদের কী হয়? কিছু হয় লোন দিয়ে? আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, এই তো আর কি। শেষ প্রশ্ন, তাহলে মধ্যবিত্তর ভবিষ্যৎ কি?
যদি ধনীরা আরও ধনী হয়, গরিবরা আরও গরিব হয়, তাহলে মধ্যবিত্তরা কি করবেন, কোথায় যাবেন? মধ্যবিত্তই আমারই মতন অবস্থা হবে, তাই তো মধ্যবিত্ত তো আমারই মতন অবস্থা হবে, আরও কমে যাবে, আরও ফল হবে, প্রিমিয়াম দিতে পারবো না, লোক আসবে বাড়িতে, এই তো হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমরা সবাই বলি, ম্যাক্সিমাম লোক বলি যে আমরা মধ্যবিত্ত। আপনার এই মধ্যবিত্তর ব্যাখ্যাটা যদি একটু বলেন। আমরা অ্যাকচুয়ালি মধ্যবিত্তর মধ্যেই পড়ি না, আমরা লোয়ার মিডল ক্লাসে পড়ি। মধ্যবিত্তটা মোটামুটি আপনি ভাবুন যারা মিনিমাম কোটিতে খেলে, আমার হিসাবে আমরা লোয়ার মিডল ক্লাস। মানে কত টাকা পেলে আপনি মধ্যবিত্ত ব্র্যাকেটে আনবেন মাসিক ইনকাম হলে? এখনকার যা পরিস্থিতি আছে মোটামুটি আমার মনে হয় একটা মধ্যবিত্তের মধ্যে আসার জন্য মিনিমাম 70,000 to 80,000 রুপিস পার মান্থ ইনকাম হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি কোনো ইএমআই নিইনি ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য। আমার মেয়ে এমএসসি সাইকোলজিস্ট হচ্ছে, কিন্তু আমি নিজের খরচায় খুব কষ্ট করে হয়ে পড়িয়েছি। এই জন্য ইএমআই কী লাগবে না লাগবে, কীরকম লাগে আমি জানি না, কিন্তু ইএমআই জিনিসটা নো ডাউট খুব প্রবলেম, এটা আমি বলতে পারি। এই যে এক্ষুনি আপনি বললেন যে আমি খুব কষ্ট করে পড়িয়েছি এমএসসি সাইকোলজিতে আপনার মেয়েকে, এই কষ্টটা যদি একটু দর্শকদের জন্য ডিফাইন করেন বাবা হয়ে, এবং মধ্যবিত্তর ব্র্যাকেটে আপনি নিজেকে ফেলেন না, এছাড়াও এমএসসি করালেন সাইকোলজিতে, কতটা কষ্ট এবং কিভাবে করলেন? শুনুন, এক সময় ছিল আমি পুরোটাই ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য পুরোটাই, মানে আমি যে কাজ করতাম সেটা পুরোটাই মানে ক্লোজ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, সাহস করে আমি খুব খাটাখাটনি করে মানে আমরা নিজেদের স্বার্থ, আমরা স্বামী স্ত্রী নিজেদের স্বার্থকে ত্যাগ করে খালি ওদের পড়ার পেছনেই এফোর্টটা দিয়েছি। খুব বড় কথা বললেন। ওদের কোনো ব্যাপারই ছিল না। মিডিয়ামটাকে মানে যারা আমরা রোজ আর কি দিন আনি দিন খাচ্ছি করছি, এটাকে আমরা বলবো যে মধ্যবিত্ত। যে আমাদের যে খুব সচ্ছলতা বা খুব আহামরি কিছু স্ট্যাটাস মেনটেন হ্যানা ত্যানা এইসব না, আমাদের জাস্ট ডেলি খাটতে হবে, ডেলি করতে হবে, এটাকেই মধ্যবিত্ত বলছে। না আগে তো মানে এখন যে কাস্টমাররা আসছে তারাও মধ্যবিত্ত, কিন্তু ব্যাপারে যে তাদের তো মানে আপনার এই ইনকাম, সোশ্যাল অফ ইনকামটা একদম কমে গেছে। তার জন্য কি হচ্ছে, মানে বিজনেসটা আরও ডাউন হয়ে যাচ্ছে। তারা খাবে না জিনিসপত্র কিনবে, যার ফলে এই জায়গাটা এখন তৈরি হয়ে গেছে। এই যে খাবে না জিনিসপত্র কিনবে যেটা বললেন, সেখানে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে মানুষ কি জিনিসপত্র কেনা কমাচ্ছে, মানে সব কিছুতে যে ট্যাক্স এখন ব্যবসায়ী হয়ে আপনি জানবেন, মানুষ কি জিনিসপত্র কেনা কমিয়ে দিচ্ছে কিংবা রেস্ট্রিক্ট করে দিচ্ছে? হ্যাঁ, মানুষ এখন জিনিসপত্র কেনা কমিয়ে দিচ্ছে, যার দুটো প্রয়োজন সে এখন মানে কোনো রকম একটা কিনছে, এরকম মানে কেনাকাটি অনেক কমে গেছে। কেন কি এতটা মানে জিএসটি আছে, যদিও আমাদের এটা মধ্যবিত্ত মানে একটা এটা হচ্ছে আমাদের অস্থায়ী মার্কেট কালীঘাট রিফিউজি হকার্স কর্নার, তো আমাদের এখানে আপনার ট্রেড লাইসেন্সটাই রয়েছে, এছাড়া জিএসটিটা আমাদের এখনও মানে কার্যকরী হয়নি আমাদের এই দিকটায়। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে এখানে যে মানে যারা যেসব কাস্টমাররা আসে তারা প্রত্যেকেই মধ্যবিত্ত শ্রেণীর আসে, এবং তারা জিনিসপত্র কিনতে যাচ্ছে, বলছে না এবারে পারবো না। কেন পারবেন না? না মানে অর্থনৈতিক পরিস্থিতি এমনই খারাপ, তার মধ্যে করোনার পর থেকে অনেকের চাকরি নেই, তারা মানে যেসব ছোটোখাটো কোম্পানিতে কিংবা এই সাথে কাজ করতো সেগুলো তাদের বন্ধ হয়ে গেছে, যার ফলে এখন তাদের চলছে না। অটোমেটিক্যাল এখন যেটুকু দরকার সেইটুকুই, মানে ওইটুকু যদি না নিয়ে পারে তাও নেবে না। যারা মধ্যবিত্ত পড়েছে তারা তো বলছি তো, তারা না পারবে নিচে নামতে, আর না পারছে তারা ওপরে উঠতে, কাজে পরিস্থিতি ওদের আরও খারাপ হয়ে যাচ্ছে। কাজে যা কিছু হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীই মরে যাচ্ছে। আগামী দিনে সব কিছুতে জিএসটি, তো একটা দিন আসবে যখন আমরা ধরুন ঝালমুড়ি খাবো, জিএসটি দিতে হবে। হ্যাঁ, এ তো হবেই তো, কেন সব তো এখন তো আপনার ওই অনলাইনে সব পেমেন্ট হচ্ছে। ফুচকা দোকানে গিয়ে 10 টাকা সেটাও অনলাইনে পেমেন্ট করছে, আর মেট্রোতে তো হয়েই গেছে। তারপর আপনার বাসেও দেখছি এখন ওই মানে আপনার স্ক্যানার লাগিয়ে দিয়েছে, যাদের কাছে খুঁজে পয়সা নেই তারা ওই স্ক্যান করে পয়সা দিচ্ছে। তো এরকম করে হলে তো মানে ক্যাশ পয়সা তো তাদের কাছে নেই, আর মধ্যবিত্ত শ্রেণী তো আরোই মরে গেছে। তাদের ব্যাংকে টাকা থাকলে তবে তো তারা স্ক্যান করবে, ঠিক আছে, যার ফলে সেটা তারা পাচ্ছে না। কেন কি এমনি আমি হাউসওয়াইফ, আর এখন লাইফস্টাইলের জন্যে আমাদেরকেও নিজেকে দেখতে হচ্ছে কি করে ইনকাম আর বেশি হয়। ওর জন্যে হাউসওয়াইফ হয়েও আমাদেরও বেরোতে হচ্ছে এবার ঘর দিয়ে। কেন যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, কিছু করার নেই, দুজনের কাজ করা এখন অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গেছে লাইফে।
অনেক কিছু কিনতে হলে বা কিছু কোথায় খরচা করতে হলে 10 বার ভাবতে হয় আমাদের, কি এই মাসে কিছু কম না পড়ে যাক আমাদের, এইটাই প্রবলেম হয়ে যায়। বেশ, তাহলে আগামী দিনে আপনাকে সংসার চালাতে গেলে অনেক কিছু ভাবতে হচ্ছে, আপনি নিজে কথা বললেন, আপনাদের সবাইকে হয়তো ভাবতে হয়, মানে মহিলারা। সেক্ষেত্রে জিনিস কি কম কিনছেন, মানে যত দাম বাড়ছে? হ্যাঁ, জিনিস অবভিয়াসলি হয়তো কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে না, জিনিসের দাম বেশি হচ্ছে, আমাদের খরচা অনেক বেশি আছে, তো আমাদেরকে কোয়ান্টিটিটা কম করে দিতে হচ্ছে। কোথাও তো কিছু একটা আমাদের ম্যানেজ করতে হচ্ছে, এখানে কেউ আমাদের জন্য ম্যানেজ করছে না, আমাদেরকে নিজেকে ম্যানেজ করতে অনেক বেশি টাফ। ঘর চালানো নিয়ে তারপর আবার ইন্টারেস্ট, ইএমআই, অনেক কিছু দেনা লেনা থাকে। ফিমেলসরা এখন উইকলি অনেক কিছু লোন নিয়ে নিচ্ছে, এত খরচা বেড়ে গেছে এখন, অনেক মুশকিল হচ্ছে, ঘর চালানো অনেক প্রবলেম। মধ্যবিত্ত ডেফিনেশন বলতে মানে একদম পভার্টি লাইনের নিচে নয়, বাট সাম বেসিক লাক্সারি আমরা অ্যাফোর্ড করতে পারি, এরকম মানে শ্রেণীর মানুষরাই আমরা মধ্যবিত্ত বলি। বা তার থেকে আরেকটু বেশি যদি হয় তাহলে আপার মিডিল ক্লাস আমরা বলতে পারি। ফার্স্ট অফ অল যখন স্যালারি আসবে তো একটা স্পেসিফিক অ্যামাউন্ট আমরা সেভিং করব। আমরা খরচা করে তারপরে যতটা বাঁচবে ততটা সেভিংয়ে দিয়ে দেবো না, আমরা একটা অ্যামাউন্ট ফিক্সড রাখবো, আমরা সেভিংয়ে দেবো। তারপরে আমরা যতটা বাঁচবে সেইটুকু আমরা জুডিশিয়াসলি খরচা করব, তারপরে আমরা লাইক ভালো লাইফ। ওকে, কিন্তু মানুষের সেভিংস তো দিন দিন কমছে। হ্যাঁ, সেভিংস কমছে, তাহলে কি অপশন? সেটা কিছু করার নেই, মানে হার্ড ওয়ার্ক, পারসিস্টেন্স, কনসিস্টেন্সি। এই যারা মিডল ক্লাস তাদের কাছে কিন্তু অপরচুনিটিস থেকেও থাকে না, যেমন জেনারেল এর এত রিজার্ভেশন, কিন্তু এখানে আমাদের একটা জিনিসই বাঁচাতে পারবে, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করে একটা ভালো জায়গা, কোনো স্টেবিলিটি, সেই একটা মানে মিনিমাম রেঞ্জের একটা স্টেবিলিটি হলে তারপরে লাইক তারা আরেকটু মানে বেটার চান্সের জন্য অ্যাপ্লাই করতে পারে, তারপরে তাদের যাতে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আরেকটু বেটার হয়, সেরকম মানে কনসিস্টেন্সি ইজ দ্য কি। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিব। আমার একটা ফ্রেন্ড আছে, ও হলো ল পড়ার জন্য লোন নিয়েছে, তো ওর মাথায় সবসময় একটা প্রেশার থাকে যে মাই পেরেন্টস ওরা লোন দিয়ে পড়াচ্ছে, তো ওই প্রেশারের চক্করে না মাঝে মাঝে স্টাডিজে ইম্প্যাক্ট পড়ে। ওটা যেমন আমার নেয়নি বলে লাইক ওটা তাও একটু রিল্যাক্সডে চলে, বাট হ্যাঁ ইন্ডিয়াতে যেমন ম্যাক্সিমাম লোকই মিডল ক্লাস, সবারই এরকমই হচ্ছে যে হয়তো লোন নিয়ে পড়ছে। রিসেন্টলি ইভেন ট্যাক্স বেড়ে গেছে, সো সব কিছুতেই যেমন রেস্ট্রিকশন একটা থাকে যে না এত বেশি লাইক খরচ করা যাবে না। আমাদের অনেক লাইফস্টাইলেও সব কিছুতে ইম্প্যাক্ট পড়ে, যেমন কিছু একটা কিনতে গেলে সবার ফার্স্টে মনে পড়ে না আমার বাবা সিঙ্গল মানে আর্নিং পিলার, সো আই হ্যাভ টু লাইক বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আগামী দিনে কি ফুচকা খেলেও জিএসটি দিতে হবে? আই ক্যানট সে দ্যাট, হতেও পারে, বিকজ যদি পপকর্নে হতে পারে তাহলে ফুচকাতে কিসের আর রোগ হতেই পারে। তাহলে আমরা আপনাদের এতক্ষণ দেখিয়েছি বাংলার মানুষ, মানে আপনাদের অনুষ্ঠান কি বলছে বাংলা, তো বাংলার মানুষ অর্থাৎ আপনারা কি ভাবছেন, কি বলছে বাংলার মানুষ, মানে আপনারা তুলে ধরেছি আপনাদেরই সামনে, মানে আপনাদের কথা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এতক্ষণ আপনাদের দেখিয়েছি আপনারা যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের মাথাপিছু আয় তো বাড়েইনি, উল্টে বেড়ে গেছে খরচা। এর কতটা প্রভাব পড়লো আপনাদের উপর? এফএমসিজি মার্কেট তথ্য বলছে আপনাদের আয় কম আর খরচ বেশি হওয়ার কারণে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা কমিয়ে দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমাদের রেগুলার লাইফে লাগে তার ব্যবহার কিন্তু কমিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা কি নিজের প্রয়োজন মতো সব নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন যা আমাদের রোজকার জীবনে লাগে? ভেবে বলুন তো। এবার আপনারা প্রশ্ন করব, কি করে বুঝবেন যে আপনি মধ্যবিত্ত? আমি যখন প্রশ্ন করলাম উত্তরটা তো আমাকেই দিতে হবে। কি করে বুঝবো যে আপনি মধ্যবিত্ত? চলুন দেখে নিই ঠিক কোন কোন প্যারামিটার দেখে বুঝবেন আপনি মধ্যবিত্ত। কোন কোন প্যারামিটার দেখলে একটা পরীক্ষার মতো আপনি বুঝবেন যে আপনি মধ্যবিত্ত। আপনি যদি আপনার আয় দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, আপনাকে যদি চাহিদা মতো নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ধার না করতে হয়, মানে লোন না নিতে হয়,
তাহলেই আপনি কিন্তু মধ্যবিত্ত ব্র্যাকেটে পড়বেন। মানে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার আয় কমপক্ষে 80,000 থেকে 2 লক্ষ টাকা হলে তবেই আপনি নিজেকে মধ্যবিত্ত বলতে পারেন। আবার বলি ফিগারটা, 80,000 থেকে মানে 80,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত মধ্যবিত্ত ব্র্যাকেটে কিন্তু আপনি নিজেকে বলতে পারবেন। এবার গোটা ভারতে এই আয়ের মানুষের সংখ্যা কত বলুন তো? 2 থেকে 3%, খুব বেশি হলে 5%-এর বেশি নয়, মানে 5%-এর বেশি নয়, মনে রাখবেন। তাহলে মধ্যবিত্ত পড়ছে লোনের ফাঁদে আর ফাঁকি দিচ্ছে ধনীরা। ঠিক শুনেছেন, মধ্যবিত্ত করছে লোন আর ধনীরা কর ফাঁকি দিচ্ছেন। মাত্র কয়েক হাজার টাকার লোনের ট্র্যাপে হয়তো ফেসে যাচ্ছেন আপনাদের মধ্যেই অনেকেই, অনেক মানুষ। অন্যদিকে দেখুন, কোটি টাকা লোন নিয়েও লোন মুকুব হয়ে যাচ্ছে অথবা লোন ফাঁকি দিয়ে পালিয়ে বিদেশে চলে যাচ্ছেন ধনী ব্যবসায়ীরা। এবার বুঝতে পারছেন তো কি চলছে আমাদের এই দেশে, আর পাশাপাশি কি চলছে আমাদের প্রত্যেকের সাথে। কমছে আয়, চাপছে ট্যাক্স। আবার বলছি, কমছে আয় মানে আমাদের প্রত্যেকের আয়, কিন্তু বাড়ছে কি? ট্যাক্স। ভোটের আগে রাজনৈতিক দলগুলো যে আপনাদের এত প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরই ভোট আদায় করে, তারপর কি তারা আপনাদের কথা মানে সাধারণ মানুষদের কথা আদৌ ভাবে? একদিকে আপনাদের মাথা পিছু আয় কমছে, আর দেখুন উল্টোয়ে করের বোঝা চাপছে আপনার মাথার উপর, মানে আমাদের প্রত্যেকের মাথার উপর। যেমন ধরুন ইনকাম ট্যাক্স, জিএসটি দিনের পর দিন বেড়েই চলেছে। বাড়ছে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। আপনি যাই কিনতে যান না কেন আপনাকে চড়া হারে ট্যাক্স দিতে হয়। ঠিক বললাম তো? ভেবে দেখুন তো, সব কিছুতেই জিএসটি, সব কিছুতেই কিন্তু জিএসটি লেগে আছে। যেমন ধরুন আপনি চিরুনি, তেল, শ্যাম্পু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমরা প্রতিদিন মানে রেগুলার ইউজ করি, যাই কিনছেন আপনাকে তার জন্য দিতে হচ্ছে কি? জিএসটি। আপনি ওষুধ কিনছেন, তাতেও জিএসটি। আপনি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন, তাতেও জিএসটি। আপনি পপকর্ন কিনছেন সিনেমা দেখতে গিয়ে পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, সেখানেও গুনতে হচ্ছে জিএসটি। ভাবতে পারছেন, পপকর্নের বিভিন্ন ভ্যারাইটির ওপর আলাদা আলাদা জিএসটি দিতে হচ্ছে আপনাকে, আমাদের প্রত্যেককে। ক্যারামেল পপকর্নে 18% জিএসটি। কদিন পরে হয়তো শুনবেন আপনি যে ফুচকা খাচ্ছেন টক জল দিয়ে, সেটাতেও আপনাকে জিএসটি দিতে হচ্ছে। আর এই জন্যই একেবারে সংসার চালাতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে মধ্যবিত্ত আপনার মতো সাধারণ মানুষদের। ঠিক বললাম তো? একদিকে খরচ বাড়ছে আর সেটা মেকআপ করতে বাড়ছে ধার, মানে খরচও বাড়ছে, ধারও বাড়ছে। সংসার চালাতে মাসের শেষে আপনাকে ধার করতে হচ্ছে। আপনি হয়তো ক্রেডিট কার্ড ব্যবহার করেন, আমিও করি। মাসের বাড়তি খরচ চালাতে সেই ক্রেডিট কার্ডের বিলও আপনাকেই কিন্তু দিতে হচ্ছে। এছাড়াও ইন্টারেস্ট সমেত, মানে যে টাকা খরচ করলাম ইন্টারেস্ট সমেত বাড়তি টাকাও কিন্তু আপনাকেই দিতে হচ্ছে। আপনারা লোন নিয়ে জীবন চালাচ্ছেন, লোন নিয়ে বিয়ে পর্যন্ত করছেন, লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, লোন নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ অর্থাৎ পড়াশোনাও কিন্তু আপনারাই করাচ্ছেন। তাহলে আমাদের এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মনেই হয়তো চলছে যে আপনাদের আয় যখন বাড়ছে না, উল্টে বাড়ছে জিনিসপত্রের দাম, আবার সঞ্চয়ও কমছে। আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে পারছেন না, তার উপর বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর চাপানো করের বোঝা, মানে ট্যাক্স। তাহলে এবার বুঝতে পারছেন নিশ্চয়ই কেন গত কয়েক বছরে সংসার চালাতে আপনার এত কষ্ট হচ্ছে, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। গোটা দেশের সাধারণ মানুষ কি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে
তা আপনাদের সামনে আমরা এই পর্বে কিন্তু আমরা তুলে ধরলাম। আজকের পর্ব এ পর্যন্তই আমরা রাখছি, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই পর্বে যা যা তথ্য, ইনফরমেশন, সার্ভে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আগামী দিনে আপনাদের প্ল্যান করতে, সংসার চালাতে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সব কিছু ক্ষেত্রেই সাহায্য করবে যে তথ্য আমরা ইনভেস্টিগেট করে আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলছে বাংলা, আপনাদের অনুষ্ঠান, আম জনতার অনুষ্ঠান। এইভাবে কি বলছে বাংলা পর্বের পর পর্ব ইম্পর্টেন্ট ইস্যু, টপিক কিন্তু নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সঙ্গে রাখবো আপনাদের ভাবনা, আপনাদের মতামত। কি বলছেন বাংলার মানুষ, কি বলছে বাংলা। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।